তথাকথিত ১২ দিনের যুদ্ধ ইসরায়েল ও ইরানের মধ্যে জুনে শেষ হলেও কোনো পক্ষই এটিকে লড়াইয়ের সমাপ্তি হিসেবে দেখেনি, বরং এটিকে একটি বিরতি হিসেবে বিবেচনা করেছে। এখন ইরান বলছে তাদের লক্ষ্য হলো একযোগে ২,০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা। গতবার ইসরায়েল ও ইরান যখন সংঘর্ষে জড়িয়েছিল তখন ইসরায়েলি বিমান বাহিনী দাবি করে তারা ইরানের ২টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাদের ৩,০০০ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং উৎক্ষেপক যন্ত্রের প্রায় ৮০% ধ্বংস করে দিয়েছিল। ২৪শে জুন যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েল ও ইরান উভয়ই মূলত পরবর্তী সংঘর্ষের জন্য পুনরায় অস্ত্র সংগ্রহ এবং পরিকল্পনা শুরু করে। অক্টোবরে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে ইরান বৃহৎ আকারের আক্রমণের প্রস্তুতির দিকে ঝুঁকছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো ২৪ ঘন্টা চালু রাখছে। ইরানকে এটি সম্ভব করতে গেলে অবশ্যই রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার কাছ থেকে কিছু সাহায্য নিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের লক্ষ্য হল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করার মতো যথেষ্ট আক্রমণ ক্ষমতা তৈরি করা। ১২ দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলে ৫০০ ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল, তবে কয়েক ডজন ইসরায়েলে আঘাত হানে। এতে ৩১ জন ইসরায়েলি নিহত এবং আরও ৩,০০০ জন আহত হন। এছাড়া ২টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি হাসপাতাল সহ বাড়ি ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সুতরাং জুনের যুদ্ধে ইসরায়েল স্পষ্টতই এগিয়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ইরানের বর্তমান হুমকিকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। আইডিএফের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং ইনসাইড দ্য মিডল ইস্টের প্রতিষ্ঠাতা আভি মালাম্মেদ বলেছেন, আমি এটাকে খুব গুরুত্বের সাথে নেব। আমি মনে করি না যে এই মুহূর্তে ইরানিদের সেই সক্ষমতা আছে, তবে আমাদের অবশ্যই তাদের খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। আভি মালাম্মেদের মনে করেন ইরানের শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ছায়া শক্তিগুলোর ওপর নির্ভর করত, যাদেরকে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলা হয়, কিন্তু আইডিএফের সাথে কয়েক বছর ধরে লড়াই করার পর সেই ছায়া শক্তিগুলো হয় মৃত নতুবা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের এখন একমাত্র কার্যকর বিকল্প হলো তাদের ক্ষমতার অন্য মাধ্যমটিকে শক্তিশালী করা, আর সেটা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কিন্তু এখানে একটি গুরুতর সমস্যা রয়েছে। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপক যন্ত্র মাটির নিচে তৈরি ও সংরক্ষণ করা হলেও দেশটি মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা রাখে না। সেগুলোকে উৎক্ষেপণের জন্য মাটির উপরে নিয়ে আসতে হয়, যেখানে সেগুলোকে প্রস্তুত করতে সময় লাগে, যা সেগুলোকে আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এ কারণে আভি মালাম্মেদ বলেছেন, ইরান হয়তো ইসরায়েলে আঘাত হানতে পারে এমন আরও ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইবে, কিন্তু উৎক্ষেপণের আগে সেগুলোকে রক্ষা করার ক্ষমতা ছাড়া ক্ষেপণাস্ত্রের কোনো অর্থ নেই। জুনে লড়াই বন্ধ হওয়ার পর ইসরায়েল বলেছিল যে ইরান যদি তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তবে তারা আবারও আঘাত হানতে প্রস্তুত। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি ইরানের ড্রোন বিপ্লবকে থামাতে ব্যর্থ হয়েছে। ইরান দেখিয়ে দিয়েছে যে চাপ যতই আসুক তাদের অগ্রগতি থামানো যায় না। তেহরান যুদ্ধকালীন ড্রোনগুলিকে কৌশলগত শক্তির বড় সম্পদে রূপান্তরিত করেছে। ক্র্যাপ থেকে কৌশলে এগিয়ে যাওয়া মোহাজের ড্রোন এখন ইরানের ইউএভি শক্তি বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে দাঁড়িয়েছে। ইরান ইরাক যুদ্ধের কঠিন বছরগুলিতে জন্ম নেওয়া মোহাজের ড্রোন পরিবার ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছিল, যা একসময় একটি সাধারণ হালকা নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে শুরু হয়েছিল, সেটি পরে একটি বিশাল ক্রমবর্ধমান ইউএভি প্রোগ্রামে রূপ নেয়। প্রাথমিক নকশাটি মূলত যুদ্ধের ফ্রন্টলাইন পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে ব্যবহার করা হতো, কিন্তু 4 দশক ধরে এই সিস্টেমটি উন্নত সামরিক ইউএভিগুলোর বড় একটি সংগ্রহে পরিণত হয়েছে, যা ইরানের প্রযুক্তিগত শক্তির পরিচয় দেয়। মোহাজের ড্রোনগুলি এখন নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ, যুদ্ধ মিশন এবং শত্রুকে প্রতিরোধ করার কাজে ইরানকে সহায়তা করে। প্রথম মোহাজেরের একটি সহজ কাজ ছিল শত্রুর অবস্থান খুঁজে বের করা এবং তৎক্ষণাৎ রিপোর্ট পাঠানো, কিন্তু এটি এত কার্যকর ছিল যে ইরান আরও গবেষণায় উৎসাহিত হয় এবং প্রযুক্তিগত অগ্রগতি জোরদার করে।
উন্নত ইঞ্জিন, শক্তিশালী এয়ারফ্রেম এবং নতুন প্যালট ব্যবহারের ফলে এর কার্যকারিতা আরও বেড়ে যায়। সিরিজটি সময়ের সাথে বিস্তৃত হয়ে এখন বহু ধরনের রূপে উপস্থিত। বিভিন্ন স্থল ও সমুদ্রে নানা ধরনের মিশনে ব্যবহার করা হয়। এই কাজগুলোর মধ্যে রয়েছে আর্টিলারি নির্দেশনা, উপকূলীয় নজরদারি এবং সরাসরি যুদ্ধের ভূমিকা। ইরানের সামরিক শক্তিকে আরও দৃঢ় করেছে। পরবর্তী মডেলগুলোতে যোগ করা হয়েছে উচ্চ রেজলিউশনের ক্যামেরা, তাপীয় ইমেজিং এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা। জিপিএস সহায়তাপ্রাপ্ত নেভিগেশন এবং দীর্ঘক্ষণ আকাশে থাকার ক্ষমতা মিশনগুলোকে আরও শক্তিশালী করেছে। মোহাজের 6 এবং মোহাজের 10 মডেলগুলোতে যুক্ত হয়েছে হামলা পরিচালনার ক্ষমতা এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু আঘাত করার সুবিধা। ইরানের আক্রমণ ক্ষমতার নতুন মাত্রা। এই পুরো প্রোগ্রামটি দেখেছে নিষেধাজ্ঞা থাকলেও ইরান নিজের শক্তির উপর নির্ভর করে কিভাবে স্বয়ংসম্পূর্ণ সামরিক ব্যবস্থা গড়ে তুলেছে। মোহাজেরের মূল মিশন হল গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি। এটি দূরবর্তী অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখতে, সীমান্ত নজরদারি করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড্রোনগুলির দীর্ঘ উড়ান এবং সরাসরি লাইভ ভিডিও পাঠানোর ক্ষমতা স্থলবাহিনীকে বড় সুবিধা দেয়। এসব ড্রোন শুধু ইরানের ভেতরে নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং সংবেদনশীল আঞ্চলিক অপারেশনগুলোতেও ব্যবহৃত হয়েছে, যেখানে ইরান তার উপস্থিতি ও সামরিক দক্ষতা শক্তভাবে দেখাতে পেরেছে। কম খরচ, সহজ রক্ষণাবেক্ষণ এবং উন্নত দক্ষতার কারণে মোহাজের সিরিজ কৌশলগত পরিস্থিতিতে অত্যন্ত বহুমুখী একটি অস্ত্র। এই কর্মসূচি প্রমাণ করে যে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও ইরান উদ্ভাবন এবং শক্তি নির্মাণের জাতীয় প্রচেষ্টা থামিয়ে রাখেনি। মোহাজের 1 থেকে মোহাজের 10 এই বিবর্তন ইরানের বৃহত্তর কৌশলগত অগ্রগতির গল্প বলে। আজ এই ড্রোনগুলো ইরানের প্রতিরক্ষা এবং আঞ্চলিক অবস্থানের একটি কেন্দ্রীয় উপাদান, যা প্রমাণ করে ইরানের শক্তিকে নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায় না। ইরান সমর্থিত যোদ্ধারা মার্কিন মিত্র দেশ বা ইসরায়েল সমর্থক রাষ্ট্রের সঙ্গে যুক্ত স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে আমিরাতের মালিকানাধীন একটি গ্যাস কমপ্লেক্সে বড় ধরনের ড্রোন হামলার পর প্রায় পুরো অঞ্চলে বিদ্যুৎ গ্রিডের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ব্ল্যাকআউট দেখা দেয়। ইরাকের খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই একটি বাক্যই যেন পুরো কুর্দিস্তান অঞ্চলের রাগে আতঙ্কে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কারণ পরের খবরটি আরো ভয়ঙ্কর। ড্রোন স্টোরেজ ট্যাঙ্কে আঘাত হানে, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে, বেশ কয়েকজন আহত হন। অন্ধকার রাতের আকাশে হঠাৎ আগুনের ফুলকি, বিস্ফোরণের শব্দ আর মানুষজনের দৌড়ঝাঁপ, সব মিলিয়ে যেন এক দুঃস্বপ্নের চিত্র। এতেই শেষ নয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে কার্যক্রম স্থগিত। অঞ্চলের 80% বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি মাত্র আঘাতে একটি গোটা অঞ্চলের আলো নিভে যাওয়া, এ যেন যুদ্ধক্ষেত্রের পূর্বাভাস। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোরমোর গ্যাস ক্ষেত্রে অজ্ঞাত ড্রোন হামলা চালিয়েছে। কারা হামলা চালালো, কেন চালালো, এখনো অজানা। কিন্তু আঘাতের ভয়াবহতা দেখে বোঝা যায় হামলাকারীরা ছিল প্রস্তুত আর উদ্দেশ্য ছিল বড় ধরনের ক্ষতি করা। প্রতিবেদন অনুসারে আমিরাতের মালিকানাধীন গ্যাস কমপ্লেক্সে কমপক্ষে 3টি ড্রোন হামলা চালিয়েছে। 3টি ড্রোন মানে 3টি লক্ষ্যভেদ। প্রতিটি বিস্ফোরণ যেন একই বার্তা বহন করছিল, অঞ্চল অরক্ষিত, নিরাপত্তা হুমকির মুখে। খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আর গ্যাস সরবরাহ বন্ধ মানে বিদ্যুৎ কেন্দ্রের শ্বাস বন্ধ হয়ে যাওয়া। পরিণতিতে পুরো অঞ্চলে ভয়ঙ্কর অন্ধকার। আঞ্চলিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে দাবি করেছে স্থানীয় সময় রাত 11:30 এই হামলা হয়েছে। রাতের প্রায় শেষ প্রহর, যখন মানুষ ঘুমিয়ে থাকে, যখন সজাগ চোখ কম, এমন সময়ে আঘাত হানা ছিল হামলাকারীদের কৌশল। সুলাইমানিয়া শহর সহ অঞ্চল জুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। বাড়ি, হাসপাতাল, রাস্তা, সব জায়গায় হঠাৎ অন্ধকার নেমে আসে। মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়, কেউ আবার মোমবাতির আলোয় খবর নিতে থাকে কি ঘটেছে। খোরমোর ক্ষেত্রটি অঞ্চলের বেশিরভাগ বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ করে, তাই এই ক্ষেত্রের ওপর আঘাত মানেই গোটা অঞ্চলের প্রাণকেন্দ্রে আঘাত। কর্মকর্তাদের মতে এই হামলার ফলে 2600 মেগাওয়াট বিদ্যুৎ বিকল হয়ে যায়। 2600 মেগাওয়াট, যা পুরো অঞ্চলের জীবনধারাকে কয়েক ঘন্টার মধ্যে থামিয়ে দেওয়ার মতো শক্তি।
এই হামলার ফলে গ্রিড বিকল হয়ে যায় এবং অঞ্চলের ৮০% বিদ্যুৎ নেটওয়ার্ক ব্যাহত হয়। একটিমাত্র হামলা, আর সেই হামলার প্রভাব পুরো অঞ্চলের ওপর ভূমিকম্পের মতো আঘাত হানে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে গ্যাস স্টোরেজ ট্যাঙ্কগুলিতে আঘাত হানা হয়, যার ফলে আগুন এবং বিস্ফোরণ ঘটে। রাতের আকাশে আগুনের লেলিহান শিখা উঠতে থাকে, দূর থেকে দেখা যায় লাল আলো আর ধোঁয়ার মেঘ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সহযোগী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। একই সময় তিনি ভেনেজুয়েলার প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ক্যারিবিয়ান এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র গুন্ডামি এবং আগ্রাসন চালাচ্ছে এবং এটি মেনে নেওয়া হবে না। সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনায় ইরান কি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে? এটি এখন আন্তর্জাতিক নজরের কেন্দ্রবিন্দু। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান ভেনেজুয়েলার সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছে। আরাগচি ভেনেজুয়েলার কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার সময় স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের হুমকি মৌলিক নীতির লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আরাগচি বলেন, এটি আন্তর্জাতিক আইনের নিয়ম এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, আমেরিকার আগ্রাসী একতরফাবাদের বিরুদ্ধে জাতিসংঘের নীতি ও উদ্দেশ্য রক্ষা করতে। ইরান বলেছে, তারা অঞ্চল ও আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ়। আরাগচি ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকায় ইসরায়েলি সরকারের কার্যকলাপকেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং এটি সমর্থনযোগ্য নয়। ইরান শুধু ভেনেজুয়েলাকে সমর্থন দিচ্ছে না, বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কৌশলগত অবস্থান নিচ্ছে। মার্কিন বনাম ভেনেজুয়েলা। কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি এবং শক্তি প্রয়োগ চালাচ্ছে। মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছে। ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে এবং 10টিরও বেশি মাদক বহনকারী নৌকা এর উপর হামলা চালিয়েছে। মাদুরো সাহস দেখিয়েছেন। তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন, দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে। ইরান এই সাহসকে সমর্থন দিচ্ছে এবং মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলাকে দাঁড় করাচ্ছে। ইরানের এই কৌশল ও শক্তি দেখাচ্ছে যে তারা শুধু নিজস্ব অঞ্চলে নয়, বিশ্বজুড়ে প্রতিপক্ষের আগ্রাসন রোধে সক্রিয়। ইরানের রাজনৈতিক ও কৌশলগত শক্তি ভেনেজুয়েলা এবং অন্যান্য সহযোগী দেশকে নিরাপত্তা এবং সমর্থন দিচ্ছে। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান প্রমাণ করছে তারা আন্তর্জাতিক ক্ষমতা এবং সামরিক কৌশলের মাধ্যমে সাহায্য করতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা সাহসী, শক্তিশালী এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান এবং তার মিত্ররা স্থির অবস্থানে থাকবে। গাজায় আবারও ক্ষমতার পালাবদল। দৃশ্যপটে ফিরে এসেছে সেই শক্তি যার নাম শুনলেই ইসরায়েলের মাথায় ঝড় ওঠে, হামাস। ক্ষমতায় ফিরে এসেছে তারা, আর এই দৃশ্য দেখে যেন নিজ ছায়াতেই কেঁপে উঠেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ শীর্ষ নেতৃত্বকে টার্গেট করেও, তাদের হত্যা করেও হামাসকে দমিয়ে রাখতে পারেনি ইসরায়েল, বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে এই সংগঠন। ইসরায়েলি কর্মকর্তাদের কণ্ঠে এখন শঙ্কা। তারা বলছেন, ট্রাম্পের নিরস্ত্রীকরণের যে চাপ, যে প্রচেষ্টা, সবই এখন বাতাসে উড়ে গেছে। কারণ যে গোষ্ঠীকে তারা শেষ করতে চেয়েছিল, সেই গোষ্ঠী আবার গাজায় শাসনের দড়ি হাতে তুলে নিয়েছে। এই প্রত্যাবর্তন নেতানিয়াহুর জন্য এক সুস্পষ্ট কৌশলগত বিপর্যয়। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, হামাস আবারও নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে সেই অঞ্চলগুলোতে যেগুলো আইডিএফের দখলে নেই। যেন নীরব ছায়ায় তারা সংগঠিত হয়েছে, গড়ে তুলেছে শক্তি আর দখল নিয়েছে নিজেদের হারানো জমি। চ্যানেল 13-এর বোমশেল রিপোর্ট তো আরও আতঙ্ক ছড়িয়েছে। সেখানে বলা হয়েছে, হামাসের এই নাটকীয় পুনরুত্থান যেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে উপহাস করছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্মকর্তারা মন্ত্রিপরিষদের সদস্যদের সতর্ক করেছিলেন, ঝড় আসছে, প্রস্তুত থাকুন।
প্রতিবেদন বলছে গাজার 25টি পৌরসভার মধ্যে 13টিতেই হামাস ফুল স্কেলে তাদের অভিযান শুরু করে দিয়েছে। এটা আর ছোটখাটো সংগঠনের উঠে দাঁড়ানো নয়, এটা শক্তির প্রদর্শন, প্রমাণ তারা এখনো অদম্য। ইসরায়েলি কর্মকর্তারা জানাচ্ছেন হামাসের যোদ্ধারা আবার চেকপয়েন্টে দাঁড়িয়েছে, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো নিজেরাই মেরামত করছে, যেন তারা বলতে চাইছে আমরাই গাজার প্রকৃত শক্তি, আমরাই গাজার নিয়ন্ত্রক। হামাসের এই পুনরুত্থান দেখে হতবাক আইডিএফ। তারা নেতানিয়াহুর সরকারকে পরামর্শ দিয়েছে এখনই নিজেদের নিরস্ত্রীকরণ পরিকল্পনা তৈরি করো, কারণ শুধু আমেরিকার প্রস্তাব দিয়ে হামাসকে থামানো যাবে না। ইসরায়েলি সামরিক বাহিনী পরিষ্কার বলেছে হামাসকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা দিয়েছে সেটা মোটেও যথেষ্ট নয়। হামাসের এই দৃপ্ত প্রত্যাবর্তন শুধু নেতানিয়াহুই নয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকেও বিস্মিত করেছে, কারণ ট্রাম্প তার 20 পয়েন্টের শান্তিসূত্রে হামাসকে অস্ত্র ফেলে দিতে বলেছিলেন। তার কথা ছিল যদি তারা যুক্তিসঙ্গত সময় নিরস্ত্রীকরণ না করে আমরা তাদের নিরস্ত্র করব, কিন্তু বাস্তবতা যেন তার মুখে চপেট আঘাত করল। ওয়াশিংটন বলেছিল হামাস নাকি যুদ্ধবিরতির আগে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই দাবি নিয়ে ট্রাম্পের গ্রহণ করা ট্রুস প্ল্যানও হামাসের অস্ত্রহীনতার আহ্বান জানিয়েছিল, কিন্তু হামাস সরাসরি বলেছে এ ধরনের কোনো প্রতিশ্রুতি তারা দেয়নি, বরং তারা অভিযোগ তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টির কৌশল ব্যবহার করছে। নেতানিয়াহু আবার হুমকি দিয়েছেন হামাসের নিরস্ত্রীকরণ হবে, সহজ পথে বা কঠিন পথে, কিন্তু বাস্তবতা হলো যাদের তিনি নিরস্ত্র করতে চাইছেন তারাই এখন শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে, তারা আবার শাসন চালাচ্ছে। এদিকে ইসরায়েল দাবি করেছে তারা 25 নভেম্বর রাফাহে 5 হামাস কর্মীকে হত্যা করেছে, কিন্তু মাটির নিচ থেকে ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন যেন জানিয়ে দিচ্ছে হামাসকে শেষ করা এত সহজ নয়। গাজার মাটিতে তাদের শেকড় আরও গভীরে, আরও শক্তভাবে প্রথিত। ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র চাপ, আর সেই চাপের সামনে দাঁড়িয়ে বৈঠক থামিয়ে দিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি স্পষ্ট বার্তা দিলেন ইসরায়েলকে এখনই গ্রহণ করা যাবে না, সৌদি আরব প্রস্তুত নয়। ট্রাম্পের আপিল তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। বৈঠকের ভেতরের উত্তাপ জানালেন কর্মকর্তারা, এমবিএস তার অবস্থান ধরে রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের শুরুতেই বলেন আজ ওভাল অফিসে আমাদের একজন অত্যন্ত সম্মানিত মানুষ আছেন, তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। মানবাধিকার সহ অনেক বিষয়ে তিনি অসাধারণ কাজ করেছেন, তিনি ভবিষ্যতের রাজা। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য। সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। 18 নভেম্বরের সেই বৈঠকে ইসরায়েল ইস্যুতে এমবিএস ট্রাম্পকে এক হাই ভোল্টেজ ধাক্কা দেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে 2 মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের ঘটনা জানেন এমন একটি সূত্র নিশ্চিত করেছে আব্রাহাম চুক্তি নিয়ে দুজনের আলোচনায় বাতাসে জমে উঠেছিল। গাজা যুদ্ধ থেমে যাওয়ার পর ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু এর আগেই রিয়াদ বলেছিল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েল স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে কোনো আলোচনা নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 2 রাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী। তবুও ট্রাম্প আশা করেছিলেন বৈঠক থেকে কোনো অগ্রগতি আসবে, কিন্তু বাস্তবতা হলো সৌদির কার্যত শাসকের কাছ থেকে তিনি পেলেন তীব্র প্রতিক্রিয়া। হোয়াইট হাউস কর্মকর্তারা এমবিএসকে জানান ট্রাম্প সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণে কিছু ইতিবাচক ফল চান। ট্রাম্প নিজেও জোর দিয়ে বিষয়টি উত্থাপন করেন, তিনি চাপ দেন সৌদি আরব যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। কিন্তু এমবিএসের স্পষ্ট না শুনে ট্রাম্প হতাশ হয়ে পড়েন। এমবিএস বলেন সৌদির ভেতরে ইসরায়েল বিরোধী প্রবল জনমত আছে। আরও কঠোর ভাষায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের কথারও জবাব দেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন দেখতে হতাশা ও বিরক্তির মতো দেখাচ্ছিল। ট্রাম্প সত্যিই চেয়েছিলেন সৌদি আরব যোগ দিক, কিন্তু এমবিএস ছিলেন দৃঢ়। আরেক কর্মকর্তা বলেন ট্রাম্প অনেক চেষ্টা করেছিলেন, আলোচনা সৎ ছিল, কিন্তু এমবিএস শক্ত মানুষ, তিনি নিজের অবস্থানে অটল। এমবিএস তার শর্তও জানিয়ে দেন সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি চাইলে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্রের পথে অপরিবর্তনীয়, বিশ্বাসযোগ্য এবং সময়সীমাবদ্ধ একটি পরিকল্পনা দিতে হবে। তিনি বলেন পরে দরজা খোলা আছে, কিন্তু 2 রাষ্ট্রীয় সমাধানই মূল সমস্যা। ইতিহাস বলছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইসলামের জন্মস্থান সৌদি আরবের কখনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না।
এমনকি 1947 সালে ফিলিস্তিনের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধেও ভোট দিয়েছিল রিয়াদ। খামেনিকে হত্যা ষড়যন্ত্র, তেহরানের চোখে দুই শত্রু। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এই চাঞ্চল্যকর অভিযোগের তীর সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ তাদের অন্যান্য বিদেশি শত্রুদের দিকে। এই উদ্বেগের খবরটি 23 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ISNA এর রিপোর্ট অনুযায়ী ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রু কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো বৈরী হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায়। খাতিব যদিও কোনো সুনির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি, তবে ইরানি কর্মকর্তারা প্রায়শই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করে থাকেন। তবে চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের সংঘাত শুরু হওয়ার আগে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন সরাসরি মন্তব্য ছিল বেশ বিরল। মন্ত্রী খাতিব আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বা সহায়তা করছে তারা জেনে বা না জেনে শত্রুর অনুপ্রবেশকারী এজেন্ট। এই মন্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে ইঙ্গিত করেছেন। চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পরে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত হানে, যা প্রমাণ করে এই দুই দেশের পক্ষ থেকে ইরানের প্রতি সামরিক শত্রুতা কতটা গভীর। ওই সংঘাত চলাকালীন একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলের পক্ষ থেকে আসা খামেনিকে হত্যার পরিকল্পনা ভেটো দিয়েছিলেন। ট্রাম্পের আশঙ্কা ছিল এমন পদক্ষেপ নিলে ইসরায়েল ইরান সংঘাত আরও তীব্র ও নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব এড়িয়ে যান, তবে মন্তব্য করেন যে এমন পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প অবশ্য প্রকাশ্যে খামেনিকে খুব সহজ লক্ষ্য বলে মন্তব্য করেছিলেন, তবে বলেছিলেন, আমরা তাকে এখনই সরাচ্ছি না, অন্তত এখনকার জন্য নয়। পরে তিনি ট্রুথ সোশ্যালে লেখেন যে তিনি নাকি ইরানের নেতাকে একটি অত্যন্ত কুৎসিত ও অসম্মানজনক মৃত্যু থেকে বাঁচিয়েছেন। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা 86 বছর বয়সী খামেনি রাষ্ট্রীয় সমস্ত বিষয় চূড়ান্ত ক্ষমতা ধরে রেখেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি স্বীকার করেছেন যে যুদ্ধের সময় তিনি সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন যে খামেনি আঘাতপ্রাপ্ত হলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান পরস্পরের মধ্যে লড়াই শুরু করে দেবে। যদিও 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই সতর্ক করেছে যে যদি তেহরান পুনরায় তার পরমাণু কর্মসূচি শুরু করে তবে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। হিজবুল্লাহর সামরিক প্রধান নিহত হওয়ার পর ইরান ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করেছে। ইরান স্পষ্ট বলেছে, প্রতিরোধ অক্ষের ওপর হামলা করলে এর জবাব পেতে হবে এবং ইরান এই অঞ্চলে শক্তিশালী সতর্কবার্তা দিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত দেয়। তিনি বলেন, ইসরায়েল ধ্বংসের দিকে দৌড়াচ্ছে। তার মতে, ইসরায়েল যেভাবে টার্গেট করে প্রতিরোধ নেতাদের হত্যা করছে তা তাদের নিজেরই পতনকে ত্বরান্বিত করছে। সাবেক IRGC কমান্ডার সতর্ক করেছেন, ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড তাদের নিজেদের ধ্বংস ডাকছে। ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই বলেন, এই হত্যাকাণ্ড আঞ্চলিক প্রতিরোধকে আরও শক্তিশালী করবে। ইরান যে নিজেকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং বৃহত্তর প্রতিরোধ অক্ষের কেন্দ্র হিসেবে দেখে, এই বক্তব্য তা পরিষ্কার করে। তিনি কেরমানের এক শোক সভায় বলেন, প্রতিটি শহীদ কমান্ডার ইসরায়েলকে পতনের আরও কাছে ঠেলে দেয়। তার অভিযোগ ছিল, ইসরায়েল মনে করে প্রতিরোধ নেতাদের হত্যা করলেই জাতিগুলোকে নিয়ন্ত্রণে আনা যাবে, কিন্তু তা পুরোপুরি ভুল ধারণা। তিনি আরও বলেন, এই কমান্ডাররা শুধু কোনো সংগঠনের নন, পুরো জাতির সম্পদ, তাই তাদের মৃত্যু আরও বড় প্রতিক্রিয়া তৈরি করবে। এটি ইরানের অবস্থানকে শক্তভাবে তুলে ধরে। তারা প্রতিরোধ কমান্ডারদের আঞ্চলিক নায়ক হিসেবেই মনে করে। এই বক্তব্যের পর আসে খবর, হিজবুল্লাহ বৈরুতে হাইথাম তাবাতাবাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। আরও বলা হয়, হিজবুল্লাহ জানিয়েছে তাবতাবাই এবং আরও 4 জন দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
ইসরায়েল দাবি করেছে এই অভিযানটি ছিল সুনির্দিষ্ট আঘাত, যেখানে হিজবুল্লাহ চিফ অফ স্টাফ তাবাতাবাইকে টার্গেট করা হয়েছিল। নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে লেবাননের রাজধানীতে এই বিমান হামলার নির্দেশ ব্যক্তিগতভাবে তিনি নিজেই দিয়েছেন। ইসরায়েল আরও বলেছে তাবাতাবাই হিজবুল্লাহর সামরিক শক্তি বৃদ্ধি এবং আঞ্চলিক অস্ত্র নেটওয়ার্ক তত্ত্বাবধান করতেন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ পশ্চিমের শহরতলিতে হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী তাবতাবাইকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় 1 বছর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তারপরও 23 নভেম্বর হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েল। লেবাননের গণমাধ্যম সতর্ক করে দিয়েছে, এত উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যা করলে বড় ধরনের প্রতিশোধ আসতে পারে। এদিকে ইরান জানিয়েছে ইসরায়েলের এসব কর্মকাণ্ড অঞ্চলকে অস্থিতিশীল করছে এবং এর কঠিন পরিণতি আসবে। ইরান স্পষ্ট জবাব দিচ্ছে যে প্রতিরোধ অক্ষকে দমন করা যাবে না, বরং এসব হামলা তাদের আরও একত্রিত করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন হামলার পর হিজবুল্লাহ ও হামাসকে লক্ষ্য করে আরও অভিযান চালানো হবে। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত চলা যুদ্ধে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ নেতৃত্বের বড় অংশ ধ্বংস করে দিয়েছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর হাইথাম আলী তাবতাবাইকে হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ইসরায়েলের আঙিনায় হামাস নতুন সেনাবাহিনী গঠন করছে। এই প্রশ্ন এখন পুরো অঞ্চলে আলোড়ন তুলেছে। আরব জাতির যোদ্ধারা হামাসের সাথে যোগ দিচ্ছে। এটি হামাসের শক্তিকে আরও বাড়িয়ে তুলছে। ইসরায়েল নতুন যুদ্ধের আশঙ্কায় নতুন বাহিনী গঠন করেছে, তবে হামাসের শক্তি বৃদ্ধি ইসরায়েলের সেই পরিকল্পনার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। একটি ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ এবং হামাস সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এটি দুই শক্তিশালী সংগঠনের মধ্যে নতুন সমন্বয়ের ইঙ্গিত দেয়, যা ইসরায়েলের জন্য আরও উদ্বেগজনক। কান দাবি করেছে হামাস রাদওয়ান বাহিনীকে সমর্থন করার জন্য প্রস্তুত। যোদ্ধাদের একটি কোম্পানি গঠন করেছে। হামাস শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক শক্তিও বাড়িয়ে তুলছে। প্রতিবেদনেও বলা হয়েছে যে নির্দেশ দেওয়া হলে শত শত হামাস যোদ্ধা হিজবুল্লাহর সাথে যোগ দিতে পারে। এর মানে হলো হামাসের যোদ্ধারা শুধু গাজায় নয়, পুরো অঞ্চলে কার্যকর একটি যুদ্ধক্ষম বাহিনী হয়ে উঠছে। দীর্ঘযুদ্ধে হামাসের মর্যাদা দুর্বল হওয়ার পর হিজবুল্লাহর সাথে কাজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে হামাস আবার সংগঠিত হচ্ছে এবং একাধিক দেশে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর যুদ্ধ প্রায় 2 বছর স্থায়ী হয়েছিল এবং গত নভেম্বরে শেষ হয়েছিল। সেই সময়কালে ইসরায়েল তার বেশিরভাগ হামলা হিজবুল্লাহ অবস্থানের উপর কেন্দ্রীভূত করেছিল, কিন্তু বিপরীতে হামাস লেবানন জুড়ে তার উপস্থিতি শক্তিশালী করতে সক্ষম হয়েছিল। এর মধ্যেই কান বলাচ্ছে হামাস তহবিল সংগ্রহ করছে এবং লেবাননের রকেট উৎপাদন সম্প্রসারণ করছে। এই কার্যক্রম 3টি শহরকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে: টায়ার, সিডান এবং ত্রিপোলি। অর্থাৎ হামাস এখন বহু ফ্রন্টে প্রস্তুতি নিচ্ছে। বৈরুতে ইসরায়েলের কমান্ডার তাবতাবাইকে হত্যা করার একদিন পর এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইরান সংশ্লিষ্ট হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার কথা বিবেচনা করছে। বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে হত্যা করার পর এটি করা হয়েছে। তবে হিজবুল্লাহ এখনও ঘোষণা করেনি যে তারা কিভাবে তাবতাবাইয়ের হত্যার প্রতিক্রিয়া জানাবে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কামাতি বলেছেন, এই হামলা ইসরায়েলের আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘন। হিজবুল্লাহ কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটি প্রথম হামলা। এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন সম্প্রতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও নিশানার ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বেড়েছে। এ যেন মরুভূমির বুকে ইস্পাত ঝড়ের জন্মকথা, যেন নিঃশব্দ রাত ছিঁড়ে ছুটে আসা অদেখা ভুবনের গল্প। একসময় যার ডানা ছিল শুধু আত্মরক্ষার আকাশে, আজ সে ডানা উড়ে বেড়ায় বৈশ্বিক শক্তির মানচিত্রে। ইরানের ড্রোন সস্তা, সরল কিন্তু অকল্পনীয় শক্তিতে ভরপুর। বিশ্বকে শিখিয়েছে আধিপত্য টাকার জোরে নয়, বুদ্ধির ধারেই গড়া যায়।
শাহেদের তীক্ষ্ণ আত্মঘাতী ডাক, মোজাহিরের নীরব শিকারী দৃষ্টি, আবাবিলের নিরন্তর নজর, সব মিলিয়ে ইরান লিখছে প্রযুক্তির এমন মহাকাব্য যার প্রতিটি পাতায় কাঁপছে প্রতিপক্ষের বুক। একসময় শুধু নিজেদের দেশের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হলেও ইরানের ড্রোন প্রযুক্তি আজ আন্তর্জাতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছে। এর মূল কারণ হলো কম খরচে অত্যন্ত কার্যকর ড্রোন তৈরি করার ক্ষেত্রে ইরানের সফলতা, যা তাদেরকে বিশ্ববাজারে একটি মজবুত অবস্থানে নিয়ে এসেছে। গত 10 বছরের ড্রোন শিল্পে ইরানের এই অভাবনীয় অগ্রগতি দেখে সামরিক বিশ্লেষকরাও অবাক। তাদের সাফল্যের রহস্য কোনো জটিল বা অত্যাধুনিক প্রযুক্তি নয়, বরং সহজ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী প্ল্যাটফর্ম তৈরির দিকে মনোযোগ দেওয়া। বাণিজ্যিকভাবে সহজেই পাওয়া যায় এমন যন্ত্রাংশ ব্যবহার করে ইরান এমন সব ড্রোন তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং বৃহৎ পরিসরে ব্যবহার করা সম্ভব। এটি ইরানের সামরিক শক্তির অন্যতম দিক। ইরানের ড্রোনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে শাহেদ 136। এটি হলো এক ধরনের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য কেবল একমুখী মিশনে ব্যবহার করা হয়। এর সস্তা নির্মাণ সামগ্রী, সরল কাঠামো এবং গণ উৎপাদনের সুবিধা একে বহু দেশের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এর ফলস্বরূপ রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত বিভিন্ন দেশে এই ড্রোনটির নকল বা লাইসেন্স করা সংস্করণ ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে। আরও উন্নত শ্রেণীর ড্রোন হল মোহাজের 6। এটি মাঝারি উচ্চতায় এবং দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম একটি কমব্যাট ড্রোন। নজরদারি চালানো, তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে সুনির্দিষ্ট স্থানে হামলা চালানো, সব কাজই এই ড্রোনটি করতে পারে। রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশন, বিশেষ সেন্সর এবং নির্ভুল গাইডেড অস্ত্র বহনের সক্ষমতা এটিকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছে। ইথিওপিয়া, ভেনেজুয়েলা এবং ইরাক সহ আরও অনেক দেশে এই ড্রোনটির ব্যবহার দেখা যাচ্ছে। শুধুমাত্র হামলাই নয়, নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য তৈরি আবাবিল 3 ড্রোনটি ইরানের প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। দীর্ঘ ফ্লাইট টাইম, স্থিতিশীল উড়ান এবং স্পষ্ট ভিডিও পাঠানোর ক্ষমতা থাকার কারণে এটি সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে সুনির্দিষ্ট লক্ষ্য চিহ্নিত করার মতো কাজে ব্যবহৃত হচ্ছে। সিরিয়া ও সুদান সহ একাধিক দেশে এটির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। বর্তমানে ইরানের ড্রোন আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের মতো বহু অঞ্চলে ব্যবহৃত হচ্ছে। পশ্চিমা বা রুশ প্রযুক্তির তুলনায় কম খরচে একটি কার্যকর সামরিক সমাধান পাওয়ায় অনেক দেশ এখন ইরানের প্রযুক্তির দিকে ঝুঁকছে। এর ফলে প্রতিরক্ষা শিল্পে ইরান একটি নতুন কূটনৈতিক প্রভাব বলয় তৈরি করতে সক্ষম হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্যতা এবং বাস্তবমুখী নকশা, এই 3টি বিশেষ বৈশিষ্ট্যই ইরানের ড্রোন শিল্পকে আজ বিশ্বজুড়ে একটি বিশেষ স্থানে নিয়ে এসেছে। শাহেদ 136, মোহাজের 6 এবং আবাবিল 3 ড্রোনগুলো প্রমাণ করেছে যে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ প্রযুক্তি ব্যবহার না করেও একটি শক্তিশালী ও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ইরানের সামরিক সক্ষমতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ভারত পাকিস্তান সংঘর্ষকে চীনের অস্ত্র পরীক্ষার সুযোগ হিসেবে ব্যবহার, মার্কিন রিপোর্টে দাবি। রিপোর্ট এনডিটিভির। আমেরিকার একটি দ্বিদলীয় কমিশনের বার্ষিক প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট সংঘাতকে চীন তাদের সামরিক সক্ষমতা পরীক্ষা ও প্রচারের জন্য সুযোগ বুঝে কাজে লাগিয়েছিল। ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের এই প্রতিবেদনে বলা হয়, 4 দিনের এই সীমান্ত সংঘাতকে বেইজিং তাদের আধুনিক অস্ত্রশস্ত্রের পরীক্ষা এবং বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে। এর লক্ষ্য ছিল ভারতের সাথে তাদের চলমান সীমান্ত উত্তেজনা এবং চীনের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণে সহায়তা করা। মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষে প্রথমবার চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থাগুলো সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এর মধ্যে ছিল HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, J-10 যুদ্ধ বিমান। প্রতিবেদন অনুসারে এই ব্যবহার বাস্তব অর্থে মাঠে তাদের অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার সুযোগ এনে দেয়। পাকিস্তানকে অস্ত্র বিক্রির প্রস্তাব। প্রতিবেদনটি আরও দাবি করেছে যে সংঘাত শেষ হওয়ার পর জুন মাসে চীন নাকি পাকিস্তানকে 40টি J-35
পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান KJ-500 বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছিল। কমিশনের গবেষণা, প্রকাশ্যে আসা তথ্য এবং গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা এই রিপোর্টে বলা হয়েছে, সংঘাতের কয়েক সপ্তাহ পর চীনের দূতাবাসগুলো ভারত পাকিস্তান সংঘর্ষে তাদের অস্ত্র ব্যবস্থার সাফল্যের প্রশংসা করে। একে অস্ত্র বিক্রি বৃদ্ধির একটি প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রতিবেদনটি আরও উল্লেখ করেছে যে মে মাসের এই সংঘাতকে প্রক্সি যুদ্ধ বলা হলে উস্কানিদাতা হিসেবে চীনের ভূমিকাকে বাড়িয়ে বলা হবে। ফরাসি রাফাল যুদ্ধ বিমান নিয়ে ভুয়া তথ্য প্রচার। প্রতিবেদনে আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, ভারত পাকিস্তান সংঘাতের পর চীন ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে হেয় করার জন্য ভুয়া তথ্য প্রচার চালিয়েছিল। ফরাসি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ফরাসি রাফালের বিপক্ষে তাদের নিজস্ব J-35 এর পক্ষে ভুয়া প্রচার শুরু করে। এই প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভিডিও গেমের ছবি ব্যবহার করা হয়। ছবিগুলো চীনের অস্ত্রে ধ্বংস হওয়া যুদ্ধ বিমানগুলোর ধ্বংসাবশেষ হিসেবে দাবি করা হয়েছিল। তবে চীন এসব প্রতিবেদনকে সম্পূর্ণভাবে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে। রাফাল নিয়ে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, আপনারা যে তথাকথিত কমিশনের কথা বলছেন তারা সবসময় চীনের প্রতি আদর্শগত বিদ্বেষ পোষণ করে। তাদের বলার মতো বিশ্বাসযোগ্য কোনো কিছু নেই। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল। ভারত অভিযোগ করে যে এই হামলার সাথে জড়িতদের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে, যা পাকিস্তান নাকচ করে দেয়। গত ৭ মে ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে হামলা চালায় এবং জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত হানে। পাল্টাপাল্টি হামলার পর সংঘাত শুরু হয়, যা ৪ দিন ধরে চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তার মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বৈরুতের হামলার পর গর্জে উঠেছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন চরম সতর্কতায়। হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যতম শীর্ষ নেতা তাবতাবাই হত্যার পর তাদের প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর এবং অপ্রত্যাশিত। আমাদের সামরিক প্রধানকে হত্যা করে ইসরায়েল সেই লাল রেখা পেরিয়ে গেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক আঘাত বিবেচনা করছে, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর চিফ অফ দ্য স্টাফকে হত্যা করেছে। তবে হিজবুল্লাহ এখনও ঘোষণা করেনি তাবতাবাইয়ের হত্যার জবাব কিভাবে দেয়া হবে। হিজবুল্লাহ কর্মকর্তা মাহমুদ কোমাতি বলছেন, এই হামলা ইসরায়েলের আরেকটি যুদ্ধবিরতি লঙ্ঘন। আরও অভিযোগ উঠেছে, ইসরায়েল এই সংঘর্ষকে ইচ্ছা করে বাড়াচ্ছে, আর সেই উস্কানিতে পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হিজবুল্লাহ এখনও ইসরায়েলি হামলা সহ্য করে যাচ্ছে, যেন বলছে, তোমাদের পাল্টা আঘাত করব, কিন্তু সময়টা আমরা ঠিক করব। এদিকে নেতানিয়াহুর স্বীকারোক্তি এসেছে, তাবতাবাইকে টার্গেট করেই বৈরুতে এই সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৫ জন নিহত হয়েছে, ২৫ জন আহত। তাবতাবাই ছিলেন হিজবুল্লাহর কিংবদন্তি ইউনিট রাদওয়ানের নেতা। যুদ্ধের মুহূর্তে তিনি ছিলেন প্রস্তুতির কেন্দ্রবিন্দু, সেই মস্তিষ্ক যে শত্রুর আগাম নড়াচড়া আন্দাজ করে যোদ্ধাদের সাজিয়ে নিতেন। তিনি ছিলেন আকিলের উত্তরসূরি, যাকে ২০২৪ সালের হামলায় হত্যা করা হয়েছিল। কিন্তু হাইথাম আলী তাবতাবাই কে ছিলেন? হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর থেকেই তিনি ইসলামিক রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত ছিলেন। ৯৩ ও ৯৬ সালের ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি ছিলেন ফ্রন্ট লাইনের সাহসী যোদ্ধা। ১৯৯৬ থেকে ২০০০ সালের লেবানন মুক্তি পর্যন্ত তিনি নেতৃত্ব দিয়েছেন নাবাতিয়ে অক্ষ কমান্ড। অধিকৃত সেবা ফার্মসে বীরত্বপূর্ণ বিরকাত আল নাক্কার অভিযানে তিনি ছিলেন কমান্ডার। ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত তিনি নেতৃত্ব দেন খাইম অক্ষ কমান্ড। ২০০৬ সালের জুলাই যুদ্ধের সময় খাইম অক্ষ বরাবর তিনি নেতৃত্ব দেন অগণিত সাহসী মুখোমুখি লড়াই, যেখানে ইসরায়েলি বাহিনী বুঝেছিল হিজবুল্লাহর মাটিতে হামলা মানেই আগুনে হাত দেয়া।
হাজ ইমাদ মুখ নিয়ে শহীদ হওয়ার পর তিনি ইন্টারভেনশন ফোর্সের দায়িত্ব নেন এবং মাত্র কয়েক বছরের মধ্যেই হিজবুল্লাহর আক্রমণ সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যান। ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লেবাননের পূর্ব সীমান্তে তিনি গড়ে তোলেন অপারেশনাল স্ট্রাকচার। তার হাতেই জন্ম নেয় আজকের ভয়ঙ্কর রাদওয়ান ফোর্স, যারা ইসরায়েলের উত্তর সীমান্তে আতঙ্ক ছড়িয়েছে। পুরো এক্সেস অব রেজিস্ট্যান্সে তিনি ছিলেন উচ্চ পর্যায়ের অন্যতম কৌশলগত মস্তিষ্ক। আল আকসা ফ্লাড অভিযানের সময় তিনি নেতৃত্ব দেন অপারেশন স্টাফ, যেখানে প্রতিরোধের আগুন ভস্মীভূত করে দেয় ইসরায়েলি হিসাব নিকাশ। তাবতাবাইয়ের মৃত্যুর পর যেন বাতাসে ভাসছে প্রতিশোধের গন্ধ। হিজবুল্লাহ চুপ আছে, কিন্তু তাদের নীরবতার ভিতর শব্দ হচ্ছে আগ্নেয়গিরির গর্জন। একটাই প্রশ্ন, তারাদের প্রতিশোধ কখন শুরু হবে? মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা। ইরান বলছে তারা প্রস্তুত। তেহরান ইসরায়েলের বিরুদ্ধে 2000 ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। চীন ও রাশিয়া নতুন অক্ষ তৈরি করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরানকে অস্ত্র সরবরাহ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা সংকট প্রকাশ্যে এসেছে। ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ। ইসরায়েলকে সামরিক শক্তিতে পিছিয়ে ইরান কিভাবে আকাশপথে সম্পূর্ণ আধিপত্যের দাবি করল? ইসরায়েলি প্রতিরক্ষা ঢাল ফাটল ধরায় মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, আমরা সারাদিন ক্ষেপণাস্ত্র আটকাতে পারব না। ইরানের যুদ্ধের প্রস্তুতি ও সামরিক সক্ষমতা বৃদ্ধি। জানা গেছে, ইরান তার ঘোর শত্রু ইসরায়েলের সাথে পরবর্তী দফা শত্রুতার আভাস পাচ্ছে। হুমকি বাড়তে থাকায় ইরান আরেকটি যুদ্ধের জন্য ধীরে ধীরে তার অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ শুরু হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। সম্প্রতি IAEA ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুদ্ধে অক্ষত রয়েছে। IAEA প্রধান বলেছেন যে তেহরানের কাছে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা অস্ত্র গ্রেডের কাছাকাছি। ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একজন বিশেষজ্ঞ NYT-কে জানিয়েছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনে 24 ঘন্টা কাজ করছে। আলী ভাইজ বলেছেন, আরেকটি যুদ্ধের ক্ষেত্রে ইরান আশা করছে ইসরায়েলের বিরুদ্ধে একবারে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। 12 দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলের দিকে প্রায় 530 থেকে 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। প্রায় 48টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে আঘাত হানে, যার ফলে 28 জন বেসামরিক নাগরিক নিহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সুপার স্পিড করার বিষয়ে গর্ব করেন। আব্বাস আরাকচি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি 12 দিনের যুদ্ধের চেয়ে অনেক বেশি। 12 দিনের যুদ্ধে শত্রু তার সমস্ত উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং পরাজিত হয়েছে। তিনি আরও বলেন, ওই যুদ্ধে জায়নবাদী শাসনের আকাশ ইসলামী প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো প্রতিরক্ষামূলক স্তর আমাদের ক্ষেপণাস্ত্রকে থামাতে পারেনি। চীন ও রাশিয়া কর্তৃক ইরানকে অস্ত্র সরবরাহ। CNN রিপোর্ট করেছে, চীন থেকে সোডিয়াম পারক্লোরেটের চালান ইরানে পৌঁছেছে। এই রাসায়নিকটি ইরানের মাঝারি পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রকে শক্তি যোগানোর প্রধান উপাদান। চীন ইরানকে তাদের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমও সরবরাহ করেছে বলে জানা গেছে এবং রাশিয়া তাদের MiG-29 জেট দিয়েছে। অক্টোবরে ফাঁস হওয়া নথি থেকে জানা যায় যে ইরান মস্কো থেকে 48টি সুখোই Su-35 যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারে। এক সপ্তাহের যুদ্ধের পর ইসরায়েলের কাছে মাত্র 12 দিনের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল বলে রিপোর্ট করা হয়। যুদ্ধের 5 দিন পর 18 জুন একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলের প্রতিরক্ষা সংকটের কথা প্রকাশ করেন। ওই কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইসরায়েলের অ্যারো সিস্টেমের সরবরাহ কমে আসছিল। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক টম কারাকো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা চালিয়ে যেতে পারে না। ইসরায়েল সম্প্রতি অ্যারো ইন্টারসেপ্টরের উৎপাদন দ্রুত করার জন্য একটি উৎপাদন চুক্তিতে স্বাক্ষর করেছে।